প্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিও। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ব্যবসায় কি এবং ব্যবসায়ের আওতা। আজকে আমরা প্রথম অধ্যায়েরই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রতিটি মানুষের যেমন তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, ব্যবসার ক্ষেত্রেও ঠিক তেমনি কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ব্যবসার বৈশিষ্ট্য কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে আমরা ব্যবসায় বলি। সেদিনও আমরা বলেছিলাম যে বৈধ উপায়ে ব্যবসায়ীকে আমরা শুধুমাত্র ব্যবসায় বলতে পারি। তো ব্যবসায়ের এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য পেশা থেকে কি আলাদা করে রেখেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এর মধ্যে আছে, প্রথমে আছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমরা প্রথমে বলেছিলাম যে কিছু বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের যেমন কিছু বৈশিষ্ট্য থাকে তেমনি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে মুনাফা অর্জন ছাড়া ব্যবসায় বলা যাবে না। যে ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই তাকে ব্যবসায় বলা যাবে না। তো ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা। এই উদ্দেশ্যে ব্যবসায়ী কম দামে কি করবে? পণ্য ক্রয় করবে এবং বেশি দামে কি করবে? সেই পণ্যটা বিক্রি করবে। কিন্তু কেউ যদি নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো পণ্য ক্রয় করে, সেটাকে ব্যবসায় বলা যাবে না। এর জন্য কি, যে ব্যবসায়ের উদ্দেশ্য হতে হলে অবশ্যই কি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যতীত তাকে ব্যবসায় বলা যাবে না। কেউ যদি কোনো পণ্য বাজার থেকে কিনে নিয়ে আসে বা ক্রয় করে নিয়ে আসে নিজের ব্যবহারের জন্য, কিন্তু সেই পণ্যটা যদি সে পছন্দ না হয়, সে যদি সেই পণ্যটাকে আবার পুনরায় বিক্রি করতে যায়, সেটাকে আমরা পেশা হিসেবে বা ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো না। এরপরে আছে আমাদের হলো আইনগত বৈধতা। ব্যবসায়ের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আইনগত বৈধতা। আইনগত বৈধ না হলে সে ব্যবসায়ীকে ব্যবসায় বলা যাবে না। যেমন আমরা মদের ব্যবসা বলি, জুয়ার ব্যবসা বলি বা হেরোইনের ব্যবসা বলি, এগুলো সবকিছুই কি বাংলাদেশের প্রেক্ষাপটে আইনগতভাবে সেগুলো কি অবৈধ। এই জন্য আমরা এই ব্যবসায়ীকে আমরা ব্যবসায় বলতে পারবো না। এই জন্য কি আইনগত বৈধতা থাকতে হবে। রাষ্ট্র কর্তৃক তাকে সেই ব্যবসায়ীকে স্বীকৃতি দিতে হবে। যদি সেই স্বীকৃতি রাষ্ট্র তাকে না দেয়, তাহলে তাকে ব্যবসায় বলা যাবে না। এর জন্য বলা যায় কি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনগতভাবে বা সরকারের যে নীতিমালা আছে বা সরকারের যে আইন আছে, সেই আইনের মধ্যে থেকে যে ব্যবসায় পরিচালনা করবে সেটাও কি ব্যবসায়। এর জন্য কি আইনগত বৈধতা তাকে থাকতে হবে। এরপরে আছে কি, এরপরে আছে পুঁজি সংস্থান। আইনগত বৈধতার পরে আছে হলো পুঁজির সংস্থান। পুঁজি কি? প্রথম প্রশ্নটা হলো যে পুঁজিটা কি? আমরা পুঁজি সম্পর্কে কি জানি? জানি না। তাহলে পুঁজি কি? পুঁজি সম্পর্কে আমাদেরকে আগে একটা ধারণা নিতে হবে যে ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োজিত অর্থ ও অন্যান্য সম্পদকে ব্যবসায়ের ঝুঁকি ও মূলধন বলে। কি বলছে? যে ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োজিত অর্থ বা অন্যান্য সম্পদকে ব্যবসায়ের ঝুঁকি বা মূলধন বলে। মূলধন ব্যতীত ব্যবসা সংগঠন পরিচালনা করা কি অসম্ভব। তাই যে কোনো আকারের বৃহৎ যেমন মধ্যম ছোট ব্যবসা করতে গেলে প্রয়োজনীয় পুঁজির সংস্থান দরকার হয়। তাহলে আমরা কি পুঁজি চিনলাম যে পুঁজি কি, যে কোনো ব্যবসায়িক সংগঠন পরিচালনা করতে গেলে যে অর্থটা দরকার সেই অর্থটাই হলো কি আমাদের পুঁজি। এরপর হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতাটা কি? লেনদেন কি? আমরা গত আলোচনায় আমরা একটা আলোচনা করেছিলাম, বিনিময় প্রথা নিয়ে একটা কথা বলেছিলাম। লেনদেনের পৌনঃপুনিকতা সেরকম যে লেনদেনের পৌনঃপুনিকতা হলো লেনদেনটার পর্যায়ক্রমে চলমান থাকা। এটি হলো লেনদেনের পৌনঃপুনিকতা। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন বারবার বা নিয়মিতভাবে বা বিরতিহীনভাবে সম্পাদিত হয়ে থাকে। যখন আমি একটা ব্যবসা করতে যাব, সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু লেনদেন পর্যায়ক্রমে চলতেই থাকে। এটা চলমান প্রক্রিয়া।
এটা একের পর এক সংগঠিত হতে থাকে, এই জন্য এটাকে বলা হয় লেনদেনের পৌনঃপুনিকতা। যেমন একজন পোশাক বিক্রেতা নিয়মিতভাবে ফরমাস কি করেন অনুযায়ী পণ্য ক্রয় করেন এবং সেই পণ্য কি আবার তিনি বাজারে বিক্রয় করেন, নিয়মিতভাবে তার এই কার্যক্রম চলতে থাকে, এটাকে বলা হয় লেনদেনের পৌনঃপুনিকতা। কিন্তু যদি আমি একটা পণ্য কিনে ঘরে রেখে 6 মাস বা 7 মাস 1 বছর পরে আবার সেটাকে বিক্রয় করতে থাকি, তাহলে কি সেটাকে লেনদেনের পৌনঃপুনিকতা বলা যাবে না। ধারাবাহিকভাবে যে কার্যক্রমগুলো চলতে থাকবে ব্যবসায়ের, সেটাই হলো লেনদেনের পৌনঃপুনিকতা। এরপরে আছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসায় যদি ঝুঁকি না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ঝুঁকিবিহীন ব্যবসা ব্যবসা না। ব্যবসার মূল উদ্দেশ্য থাকবে হলো ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি এবং অনিশ্চয়তা কি? ব্যবসা করতে গেলে লাভ হতে পারে, লোকসানও হতে পারে, এটাকে মাথায় নিয়ে আমাকে ব্যবসায় করতে হবে। শুধুমাত্র লাভের ব্যবসা করব সেটাকে ব্যবসা বলা যাবে না। যেমন আমাদের দেশের আমরা যদি বলি দাদন ব্যবসা, দাদন ব্যবসাটা কি সেটা কি তোমরা জানো? দাদন ব্যবসাটা হলো সুদের ব্যবসা, যেটা অর্থ যখন আমরা বিনিয়োগ করব সেখান থেকে আমরা লাভ লসের অংশটা আমরা দেব না, শুধুমাত্র লাভের অংশটাই নেব, সেটাকে আমরা ব্যবসা বলতে পারি না। এজন্য সুদের ব্যবসায়ীকে আমরা ব্যবসা বলতে পারবো না। এজন্য বলছে ঝুঁকি এবং অনিশ্চয়তা ছাড়া সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসায় অবশ্যই কি থাকবে? ঝুঁকি থাকবে এবং অনিশ্চয়তা থাকবে। আমি পণ্য ক্রয় করলেই যে ব্যবসায় লাভ হবে সেটা কিন্তু না, আমার ব্যবসায় লোকসানও হতে পারে। এটাকে মাথায় নিয়ে আমাকে কি করতে হবে? ব্যবসায় পরিচালনা করতে হবে। শুধুমাত্র যদি লাভের উদ্দেশ্যে ব্যবসায় করি তাহলে সেই ব্যবসায়ীকে ব্যবসায় বলা যাবে না। এরপরে আছে উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি। উপযোগটা কি? উপযোগ হচ্ছে যে ব্যবসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের উপাদান, যেমন রূপগত, স্থানগত, সত্যগত, তারপরে তোমার অর্থগত, ঝুঁকিগত ইত্যাদি তোমার প্রতিবন্ধকতা কিন্তু থাকে। তো প্রতিবন্ধকতা বলবো না, ঝুঁকিগত উপযোগ থাকে, উপযোগ সৃষ্টি করে। এসবের মাধ্যমে জনগণের বিভিন্নমুখী অভাব কি হয়? পূরণ হয়। এছাড়া ব্যবসায় উদ্বৃত্ত সম্পদও সৃষ্টি করে। তাহলে কি যে উপযোগ উদ্বৃত্ত সৃষ্টি, আমি উপযোগের মাধ্যমে কি করতেছি? আমি ব্যবসায়ের বা পণ্যের রূপগত, স্থানগত, কালগত, সময়গত ইত্যাদি উপযোগ আমরা সৃষ্টি করতেছি এবং সেই সৃষ্টির মাধ্যমে আমি কি ব্যবসায় লাভ করে লাভের একটা অংশ আমি উদ্বৃত্ত হিসেবে কি করতেছি? আমি জমা রাখতেছি। এই জন্য বলা হয়েছে কি উপযোগ উদ্বৃত্ত সৃষ্টি। এরপরে আছে কি পূর্বানুমান। ব্যবসায় যারা ব্যবসায়ী বা ব্যবসা করতে গেলে পূর্বানুমান আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা আমি সামনে কি করব বা ভবিষ্যতে কি করব, আমি এগুলো যদি মাথায় না নিয়ে ব্যবসা পরিচালনা করতে যাই তাহলে কি হবে? ব্যবসায় লোকসানের সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য একজন ব্যবসায়ী কি করবে? পূর্বানুমান করবে। সে যে ব্যবসা পরিচালনা করতেছে সেই ব্যবসার ক্ষেত্রে তার লাভ হবে না লোকসান হবে সেটা তাকে মাথায় নিতে হবে এবং পূর্বে কোন প্রতিযোগিতায় সে পড়বে সে প্রতিযোগিতাটা তাকে কি করতে হবে? মাথায় নিতে হবে। মাথায় নিয়ে তাকে কি করতে হবে? ব্যবসা পরিচালনা করতে হবে। এর জন্য একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো পূর্বানুমান। পূর্বানুমান অনুধাবন করে তাকে কি করতে হবে? সামনের দিকে অগ্রসর হতে হবে। পূর্বানুমান যদি করতে না পারি তাহলে আমি ব্যবসায় কি করতে পারি? আমার লোকসানের সম্ভাবনা বেশি হতে পারে। এরপরে আছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা বা নমনীয়তা। পরিবর্তনশীলতা বা নমনীয়তাটা কি? যে ব্যবসা সবসময় পরিবর্তনশীল। আমি আজকে যে ব্যবসাটা করতেছি সামনের দিকে এই ব্যবসাটা কি আরো ঝুঁকিপূর্ণ বা আরো প্রতিদ্বন্দ্বীশীল এগুলো হতেই পারে। আজকের যে অবাধ প্রতিযোগিতার যুগে আমরা যে পণ্যগুলো পাচ্ছি এই পণ্যগুলো কি একটা পণ্যের চাইতে আরেকটা পণ্য গুণগত মান সমৃদ্ধ। তো ক্রেতাদের যদি সেই সন্তুষ্টি অর্জন না করে আমরা পণ্য তৈরি করি তাহলে আমি বাজারে কি করতে পারবো না? টিকে থাকতে পারবো না। এই জন্য পরিবর্তনশীলতা প্রয়োজন। পণ্যের ক্ষেত্রে সবসময় কি পরিবর্তনশীল যুগের সাথে তাল মিলিয়ে আমাকে কি করতে হবে? পণ্য উৎপাদন করতে হবে এবং তবেই আমি কি করতে পারবো? এই পরিবর্তনশীল বিশ্বে বা বাজার মুক্ত বাজার অর্থনীতিতে আমি আমার ব্যবসাকে কি করতে পারবো? টিকিয়ে রাখতে পারবো। এরপরে আছে কি কর্মের স্বাধীনতা ও মুক্ত পেশা। ব্যবসাটা কি একটা স্বাধীন পেশা। কর্মের স্বাধীনতা, যদি কর্মের স্বাধীনতা না থাকে তাহলে সেই কর্মটা অনেকের কাছেই কি এটা
দুঃসহ হয়ে ওঠে। এর জন্য কি ব্যবসাটা হলো কর্মের একটা স্বাধীনতা। আমি ইচ্ছা করলে ব্যবসা করতে পারি, ইচ্ছা করলে বন্ধও করতে পারি। এবং নমনীয়তা ছাড়া ব্যবসা মুক্ত পেশা, কর্মের স্বাধীনতা ও মুক্ত পেশা। এই মুক্ত পেশা আমার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমার কর্মের ক্ষেত্রে। এরপরে আছে কি সেবার মনোভাব। এই যে আমরা ব্যবসার কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করলাম, এই আলোচনা সর্বশেষে আছে কি সেবার মনোভাব। শুধু ব্যবসা যে মুনাফায় অর্জন করবে তা কিন্তু না, মানুষের মধ্যে সেবার মনোভাবটা থাকতে হবে। সেই মনোভাবটা যদি না থাকে তাহলে আমার পণ্য কি আমি বাজারে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না এবং সেখান থেকে আমি কি লাভ করতে পারবো না। শুধুমাত্র সম্পদের দিকে না তাকিয়ে আমার জনগণের বা ক্রেতাদের আমি সেবাটাকে কি প্রাধান্য দেব, তাহলে কি হবে, একদিকে আমার মুনাফা অর্জন হবে, অন্যদিকে কি হবে, ভোক্তা বা ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা আমার পক্ষে সম্ভব হবে। এই ছিল আমাদের আজকে ব্যবসার বৈশিষ্ট্য। এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যবসার মৌলিক উপাদান। মৌলিক উপাদানের ভিতরে কি কি আছে? ভূমি, জনশক্তি, মূলধন, সংগঠন, সহায়ক উপকরণ সমূহ, আইনগত বৈধতা, লেনদেনের পরিপূরকতা, আর্থিক মূল্যে লেনদেন এবং ঝুঁকি। আমরা পূর্বের পাঠে ব্যবসার বৈশিষ্ট্য পাঠে আমরা কিছু এখানে যে কয়েকটা বিষয় আছে সেগুলো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা প্রথমে আসবো হলো ভূমি। ভূমি কি? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে জায়গা বা যে ভূখণ্ডের প্রয়োজন বা যে জমির প্রয়োজন সেটা হলো কি ভূমি। ভূমি ছাড়া ব্যবসা করা অসম্ভব। আমি যখন পণ্য উৎপাদন করতে যাব, পণ্য উৎপাদনের জন্য আমার নির্দিষ্ট একটা জায়গা দরকার। যে জায়গা ছাড়া আমি পণ্য উৎপাদন করতে পারবো না, সেই জায়গাটাই হলো কি আমার ভূমি। ভূমি ছাড়া কোনোভাবে উৎপাদনে আসা সম্ভব নয়। এর জন্য ব্যবসার মৌলিক উপাদানের মধ্যে ভূমি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যে উপাদান ছাড়া আমি ব্যবসায় কল্পনাও করতে পারি না। এরপর হচ্ছে জনশক্তি। আমার ভূমি আছে, মূলধন আছে, সবকিছুই আছে, কিন্তু আমার জনশক্তি নেই। জনশক্তি যদি না থাকে তাহলে কি করতে পারবো না, আমি পণ্য উৎপাদন করতে পারবো না। আর পণ্য উৎপাদন করতে না পারলে আমার ব্যবসায় করা কখনোই সম্ভব হবে না। এর জন্য কি দ্বিতীয় অবস্থায় আমার দরকার কি জনশক্তি। জনশক্তি ছাড়া কখনোই আমি উৎপাদনে যেতে পারবো না। এবং সেটা কি শুধু জনশক্তি হলেই হবে না, সেখানে রাখতে হবে দক্ষ জনশক্তি। যে দক্ষ জনশক্তি কি করতে পারবে এই যুগের সাথে বা এই পরিবর্তনশীল বিশ্বে বা আধুনিক বিশ্বে আমি প্রত্যেকটা ব্যবসায়ের সাথে কি আমি তাদেরকে তাল মিলিয়ে চালানো আমার পক্ষে সম্ভব হবে। এরকম দক্ষ জনশক্তি আমার জন্য প্রয়োজন, তবেই সে একটা ব্যবসায় লাভ করা সম্ভব হবে। এরপর আছে মূলধন। মূলধন আমরা পূর্ববর্তী পাঠে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। মূলধন কি? মূলধন হলো ব্যবসায় বিনিয়োজিত যে অর্থ, সেটাই হলো কি মূলধন। তাহলে আমার ভূমি আছে, জনশক্তি আছে, কিন্তু মূলধন নেই। যদি মূলধন না থাকে তাহলে কিন্তু আমি ব্যবসা করতে পারবো না, কারণ মূলধন হলো উৎপাদনের অন্যতম মৌলিক উপাদান। এরপরে আসলে সংগঠন। ব্যবসায়ীকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা সংগঠন প্রয়োজন। প্রত্যেকটা ব্যবসা বলি, আমাদের অন্যান্য যে অফিস আদালত বা আমাদের যে অন্যান্য সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক একটা সংগঠন আছে। আমাদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু সংগঠন আছে, যে সংগঠনগুলো কি করে সুষ্ঠুভাবে শিক্ষাদানের জন্য বা পাঠদানের জন্য তারা বিভিন্ন কারিকুলাম তৈরি করে এবং সেই কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি পরিচালনা করা সম্ভব হয়। সেটা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং বিভাগীয় ভাবে কিন্তু আমাদের কিছু সংগঠন আছে, যে সংগঠন কি করতেছে, যে সংগঠনগুলো শিক্ষকদের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য কাজ করতেছে, সঠিক পাঠদানের জন্য কাজ করতেছে। যেমন আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি, যেমন অনলাইন ভিত্তিক যে ক্লাস, এই ক্লাসটারও একটা সংগঠন আছে। সেই সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা কি করতেছি, ক্লাসটাকে পরিচালনা করতেছি। কাজেই ব্যবসার ক্ষেত্রে সেরকম একটা সংগঠন প্রয়োজন, যে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য। এরপরে আছে সহায়ক উপকরণ সমূহ। সহায়ক উপকরণ কি? ব্যবসা করতে গেলে ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি এরকম আনুষঙ্গিক অনেক কি উপকরণ প্রয়োজন, যে উপকরণগুলো ছাড়া ব্যবসায় করা কখনোই সম্ভব না। এজন্য কি ব্যবসায় সহায়ক মানে উপাদান, মৌলিক উপাদান হিসেবে ব্যবসায় সহায়ক উপকরণ সমূহ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে আইনগত বৈধতা। আমরা আইনগত বৈধতা সম্পর্কে পূর্ববর্তী পাঠেও কিন্তু আলোচনা করেছি, যে ব্যবসার বৈধতা যদি না থাকে, সরকার যদি সেই ব্যবসাকে যে ব্যবসায় পরিচালনা করি না কেন সেটা যদি সরকারের আইনের মধ্যে না থাকে, তাহলে সেটাকেও
ব্যবসায় বলা যাবে না। এর জন্য কি ব্যবসায়ের আইনগত বৈধতা থাকতে হবে। লেনদেনের পৌনঃপুনিকতা আমরা একটু আগে আলোচনা করেছি যে লেনদেনের পৌনঃপুনিকতা কি, যে ধারাবাহিকভাবে লেনদেনের যে মানে প্রক্রিয়া সেটাই হলো কি লেনদেনের পৌনঃপুনিকতা, যে একটার পর একটা লেনদেন কার্যক্রম আমাদের পরিচালনা হচ্ছে। এরপর হচ্ছে আর্থিক মূল্যে লেনদেন। আমি যে লেনদেনটাই করব সেটা কি করতে হবে, আর্থিক মূল্যে হতে হবে। আর্থিক মূল্য যদি না থাকে সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। এরপরে ছিল ঝুঁকি। আমি আগেও বলেছি এখনো বলতেছি যে ঝুঁকি এবং অনিশ্চয়তা এটা ছাড়া কখনোই ব্যবসা পরিচালনা করা সম্ভব না, এবং ঝুঁকি এবং অনিশ্চয়তা যদি না থাকে তাহলে তাকে ব্যবসায় বলা যাবে না। এগুলো ছিল কি ব্যবসার মৌলিক উপাদান। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে প্রথমে শিখলাম কি ব্যবসায় বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে ছিল কি ব্যবসার মৌলিক উপাদান। ব্যবসার মৌলিক উপাদানগুলো নিয়ে আমরা কথা বললাম। পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে। তো সকলকেই কি করোনাকালীন সময়ে সুস্থ থাকার জন্য অবশ্যই আমরা কি মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, সর্বোপরি আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।